চরমোনাইয়ের অভিব্যক্তি তো একসময় সবসময় এসে একটা ফুটবল টাইপের প্লে জিনিস। একটা বড় বড় অঙ্ক পেল, লাথি দিয়ে আরেক দিকে চলে গেল, আবার আর একটা অঙ্ক পেল, সেখান থেকে আরেক দিকে চলে আসলো। তারপরে কারা কারা অস্ত্র চালাতে পারে, কারা কারা অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে, কারা কারা অস্ত্রের টাকার বিনিময়ে ব্যবহার করতে পারে, সবগুলো লিস্ট পুলিশের কাছে। ওগুলোর লিস্ট নিয়ে তারা চুপচাপ বসে আছে। কার পক্ষে কথা বলবে তারা? ওরা তো পক্ষ খুঁজে পাচ্ছে না। এক পক্ষ যে পক্ষকে ইলেকশন করবে, আর এক পক্ষ এসে বলবে আচ্ছা তুই ওই পক্ষে কাজ করেছিস, চলে যা বান্দরবন। পুলিশ অনেকের মধ্যে আগামীতে কি হবে না হবে সেই কারণের জন্য পুলিশ নিশ্চুপ অবস্থানের মধ্যে রয়ে গেল। বারবার বলা হচ্ছে যে পুলিশের মেরুদণ্ড ভাঙা। মিথ্যে কথা। পুলিশকে যদি আজকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে তাকে যদি এই কথা রাখা হয়, তাকে যদি ইন্ডিপেন্ডেন্ট করে দেয়া হয় যে কারো আন্ডারে না, যা ন্যায় যা সত্য তার পক্ষে তারা কাজ করুক, তাহলে পুলিশের জন্যে এই বাংলাদেশকে সঠিক করে নেওয়া 3 দিনের থেকে 4 দিন লাগবে ঠিক করতে। সমস্ত আর্মস অ্যামিউনিশনস তুলে এনে সমস্ত ক্রিমিনালগুলোকে, ওদের কাছে সবগুলোর লিস্ট আছে। কারা কারা মারামারি করে, কারা কারা যুদ্ধ করবে, কারা কারা গাড়ি এলাকার মধ্যে গণ্ডগোল করবে, কারা কারা গণ্ডগোল করতে পারে, তারপরে কারা কারা অস্ত্র চালাতে পারে, কারা কারা অস্ত্রের জন্য ব্যবহার করতে পারে, কারা কারা অস্ত্রের টাকার বিনিময়ে ব্যবহার করতে পারে, সবগুলো লিস্ট পুলিশের কাছে। ওগুলোর লিস্ট নিয়ে তারা চুপচাপ বসে আছে। কার পক্ষে কথা বলবে তারা? ওরা তো পক্ষ খুঁজে পাচ্ছে না। এক পক্ষ যে পক্ষকে ইলেকশন করবে, আর এক পক্ষ এসে বলবে আচ্ছা তুই ওই পক্ষে কাজ করেছিস, চলে যা বান্দরবন। আর এক পক্ষকে বলবে, সে এসে বলবে তুই চলে যা বান্দরবন। যে ক্ষমতায় আছে সে সে তো কোনো কথাই বলবে না, সে তো চুপ করে বসে আছে। সে তো আছে যে গণ্ডগোল আরও বাঁচতে থাকুক, সব মানে আরও কিছু অরাজকতা চলতে থাকুক, সময় যেভাবে চলতে থাকুক, সময় আস্তে আস্তে কাটতে থাকুক। চরমোনাই নিয়ে আপনার অভিব্যক্তি কি, মানে রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি বা চরমোনাইয়ের অভিব্যক্তি তো একসময় সবসময় এসে একটা ফুটবল টাইপের প্লে জিনিস। একটা বড় বড় অঙ্ক পেল, লাথি দিয়ে আরেক দিকে চলে গেল, আবার আর একটা অঙ্ক পেল, সেখান থেকে আরেক দিকে চলে আসলো। হু ইজ নট এ থিং টু বি ডিসকাসড ইন পলিটিক্স। কারণ যার কোনো আদর্শ নেই, যে আদর্শগতভাবে জামাতের সাথে যাওয়াটা, তুমি যে আসলে, তুমি এত একটা কারণের মধ্যে জন্য এসছো, কারণটা কি বুঝিয়ে বলো আমাদের। আবার জামাত থেকে তুমি ভেঙে চলে গেলে, আলাদা হয়ে গেলে, কারণটা কি ভেঙে বলো। এখানে তো আমরা একটা কারণই শুধু দেখছি, সেটা হচ্ছে তোমার লাভ বা লোভ। যদি লাভ আর লোভ নিয়েই তোমার রাজনীতি হয়, তাহলে তুমি ধর্মীয় দায়ী হিসাবে যেটা নিজেকে দাবি করছো, পীর সাহেবকে বলছি আমি, তাহলে তুমি ধর্মীয় দায়ী তো হতে পারলে না। দায়ী হতে হলে তো অন্য কিছু হতে হবে। আর যখনই তুমি রাজনৈতিক পার্টি করছো, রাজনীতি করছো, তখন তো তুমি দায়ী হতে পারো না। আমি তোমাকে দায়ী ভাবি না কখনো। কাজে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতেই খুব একটা উৎসাহ বোধ করছি না। কারণ তোমার গত কয়েক বছরের ইলেকশনে তোমার অবস্থানগুলো বারবার পরিবর্তন হতে আমরা দেখেছি। এবং শুধু শুধু আদর্শগত পরিবর্তন না, আদর্শগত পরিবর্তন হবে কেন, একটা আদর্শ আমি থাকবো, সেটাই আমার আদর্শ হবে। যখন পরিবর্তন হয় তখন তো সেটা লাভ লোকসানের জন্য পরিবর্তন হয়, বা কিছু কিছু সময় আদর্শ চেঞ্জ হতে পারে মানুষের। এক সময় সারা বাংলা, সারা ভারতবর্ষকে আমি ভাবতাম যে এটাই আমার দেশ, এটাই আমার কন্টিনেন্ট। তারপর এক সময় ভাবলাম যে এটা আমার পাকিস্তান, তারপরে ভাবলাম এটা আমার বাংলাদেশ। আদর্শ ছোট ছোট পরিবর্তন হয়, কিন্তু মেইন জায়গাতে পরিবর্তন হয় না। মেইন জিনিসটা তো অবকাঠামোটা ঠিক থাকে। আমি রুমটাকে একটু এদিক ওদিক করতে পারি, কিন্তু অবকাঠামো তো এদিক ওদিক করা যায় না, করা হয় না। তো সেটাকে ওনারা তো অন্য কিছু করছেন। আমি ওনাদেরকে যখন পীর সাহেব বলা হয়, তখনই ওনাকে আমার মনে হয় পীর মানে হচ্ছে এক ধরনের দায়ী, যারা ধর্ম প্রচার করেন, ধর্মীয় নেতা। ধর্ম নেতা। এবং এই তাদের দায়িত্ব হচ্ছে তাদের মাধ্যমেই সারা বাংলাদেশে ধর্ম বেশিরভাগ প্রচারিত হয়েছে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। কারণ আমাদের সৌদি আরব থেকে কেউ এসে ধর্ম প্রচার করেছেন, একজন বা দুজন এসে প্রচার করেছেন তা হয়নি।
এখানে সৌদি আরব থেকে এসেছে, ইয়েমেন থেকে এসেছে, জর্ডন থেকে এসেছে, ইরাক থেকে এসেছে। দায়ী যারা, তাদের মাধ্যমে এখানে আমাদের মুসলমান বা এখানে যারা ছিলেন তাদের মধ্য থেকে অনেকে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে বিরাট জ্ঞানী হয়েছেন, তারপরে তারা ধর্ম প্রচার করেছেন, তারপরে না আমরা মুসলমান হয়েছি আস্তে আস্তে। তো তাদেরকে তো আমরা সেইভাবে অনার করি, কিন্তু দেখলাম কোথায় যে ধর্মের যেটা সবচেয়ে বড় শিক্ষা, সেই শিক্ষাটাই যখন পদদলিত হচ্ছে, তাদের কেউ কোনো কথা বলছে না। ধর্ম তো বলছে যে তুমি যে ধর্ম করো করো, আর একজন ধর্মের মধ্যে কোনো কথা বলতে যেও না। আমি দেখলাম একটা বড় লোক, বৃদ্ধ লোককে বড় বড় চুলগুলোকে কেটে ফেলে দিয়ে, তার দাড়িগুলোকে কেটে ফেলে দিয়ে তাকে বলছে যে এটা এটা আমার ধর্মের বিরুদ্ধে। তুমি 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 তো দায়ীও না, তুমি ধর্ম প্রচারকও না, তুমি ধর্মের কিচ্ছু না, তুমি ধর্ম ব্যবসায়ী। শুধু এইটা না, একজন না শুধু, এটা তো হিন্দুদের উপরে বলা যেতে পারে না। মুসলমানদের পৃথিবীতে এমন কোনো বাংলাদেশ ছাড়া আর দ্বিতীয় কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যেখানে একজন মুসলমানকে কবর দেওয়ার পরে সেই কবর থেকে তুলে এনে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এত বড় অমানুষিক ব্যাপার যেখানে হয়েছে, কয়টা মুসলমান যারা মুসলমান ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তাদের কয়জন এটা অ্যাগেনস্টে কথা বলেছেন, তারা কয়জন এটা অ্যাগেনস্টে ডিসিশন নিয়েছেন? অথচ সাধারণ একজন খুনকে নিয়ে, দুইটা খুনকে নিয়ে বিরাট বিরাট মিটিং মিছিল বহুত কিছু তারা করেছেন। তাদের কি একটু লজ্জাবোধ থাকে না? তাদের কি মানুষ হিসাবে মানুষের প্রতি কর্তব্যবোধ এইটাও থাকে না? যে একটা মৃত মানুষকে কবর থেকে তুলে এনে তাকে আবার কবর দেয়া না, তাকে মুসলমান হিসাবে অস্বীকার করে তাকে আগুনের মধ্যে চালিয়ে দেওয়া হলো। আর যেটা সম্পর্কে তুমি জানোই না সেটা হচ্ছে যে তোমার পালাগানটা চলে সন্ধ্যার থেকে চলে, ভোর রাত্রে শেষ হয়ে যায়। দুইটা দল থাকে, একটা দল অ্যাগেনস্টে কথা বলে, আর একটা দল সপক্ষে কথা বলে। অ্যাগেনস্টে যে কথা বলে সেই কথাগুলোকে ধরে এনে তাকে পানিশমেন্ট দেওয়ার তো কোনো মানে হয় না। কারণ লাস্ট টাইমে দেখা যাবে যে দুইজনে মিলে এসে বলছে যে উনি যেটা বলেছেন সেইটাই সত্যি, আমি ওইটাই বিশ্বাস করি, এতক্ষণ আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কথা বললাম। তাদেরকে বলো, শিখাও যে এইসব কথাগুলো বলাটা ভালো না, কিছু কিছু কথা বলা তোমাদের অনুচিত। শিক্ষা নিয়েও তো কোনো কিছু করছো না, তুমি তাদেরকে ধরে এনে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। তো এটা তো জেলে ঢোকানো তো বড় কথা না, কথা হচ্ছে তুমি তাদেরকে মানুষ করো, তুমি তাদেরকে শিক্ষা দাও, জ্ঞান দাও, মেধা দাও। সেই সব ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। এবং বাংলাদেশের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এডুকেশন নিয়ে কার কোনো কথাই আমি এখন পর্যন্ত শুনিনি। এবং তারপরে দ্বিতীয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য, সেটার ব্যাপারে কেউ কোনো কথা শুনছি না। এতগুলো লোক আছে, একজন লোকও কি মুখ দিয়ে বলতে পারে না যে আমরা আগামী 3 মাসের মধ্যে একটা কি বলে মাউন্ট এলিজাবেথ, টোটাল মাউন্ট এলিজাবেথের মতো একটা নিয়ে আসবো, বানিয়ে ফেলবো। তো কত টাকা লাগে মাউন্ট এলিজাবেথ বানিয়ে নিতে? ওদের সমস্ত লোকজন সহ ভাড়া করে নিয়ে আসবো আমরা 1 বছর বা 2 বছর, যারা আমাদের 2 বছর ট্রেনিং দিয়ে যাবে, ট্রেনিং বছর, তখন আমরা ভাবতে পারতাম যে হ্যাঁ তোমরা একটা কিছু ইউ আর ট্রাইং টু ডু সামথিং গুড ফর আস। তোমরা তো আপনাদের স্বাস্থ্যসেবা আমরা সঠিক করে দেব। কেমনে করবা একটু বলো, আমরা লেখাপড়াকে সঠিকভাবে এনে দেব, কেমনে আনবা একটু বলো। কেউ একটু বলো যে যারা স্কুলের টিচার আছে, স্কুল টিচার যারা, মানে যারা ক্লাস 1, 2, 3, 4, 5 পড়ে, তাদের প্রত্যেকের বেতন 30,000 টাকা হবে। তাতে হবে কি, বিসিএস ক্যাডার থেকে লোকজন বেশিরভাগ চলে যাবে এখানে স্কুলে পড়াতে, নিজের বাড়িতে থাকবে, গ্রামে থাকবে, 30,000 টাকা করে বেতন পাবে। সে তো স্কুলে চলে যাবে। তো স্কুলে যদি চলে যায় একটা মেয়ে পাস, ব্রিলিয়ান্ট ছেলেগুলো যেগুলো তৈরি হয়ে বেরিয়ে আসবে সেগুলো তো ভালোই হবে, সেগুলো তো খারাপ হবে না। সেইটা তো তুমি করছো না। সেখানে তুমি এখানে এসে একজনের বেতন যার ছিল 60,000 টাকা, সেটাকে 1,20,000 টাকা করে দিচ্ছ। পরবর্তী পর্যায়ে কামিং গভর্নমেন্ট যেটা আসবে তার ঘাড়ের মধ্যে একটা বিরাট বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছ।